বলেই বাড়িতে ঢুকে অরিন। বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্র একজন দৌড়ে এসে অরিনের কোমর জড়িয়ে ধরে। অরিন কিছুটা হকচকিয়ে যায়, কিন্তু পরক্ষণে ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের দেখে সেও যেন খুশিতে আত্মহারা। ড্রয়িং রুমে বসে আছে অরিনদের ফুপি মেহরিন এহসান। তার পাশেই আছেন তার স্বামী জনাব রাফিদ আয়মান। আর অরিনকে আষ্টে পিঠে জড়িয়ে ধরেছে রিমি, অরিনের ফুফাতো বোন। রিমিকে নিজের থেকে ছাড়িয়ে তার দুগালে চুমু খায় অরিন। মেয়েটা বেশ মিষ্টি দেখতে। কেমন আছে আমাদের রিমঝিমটা? খুব ভালো। অরিপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি সোনা। এতদিন আসলে না কেন? আমি তোমায় খুব মিস করেছি। আমিও তোমায় মিস করেছি, কিন্তু স্কুল বন্ধ পাইনি তো। বলে ঠোঁট উল্টে ফেলে রিমি। বোনের এমন অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠে অরিন। অতঃপর কপালে চুমু এঁকে দিয়ে বলে, থাক রিমঝিম, মন খারাপ করো না। এখন তো এসে পড়েছো, তাই না? এবার আমরা বেশ মজা করবো, ওকে? ইয়ে, ওকে ডান। কি শুধু ওর সাথেই কথা বলবে? আমার মাটা আমার সাথে কি কথা বলার একটুও সময় হবে না? সোফা ছেড়ে অরিনের সামনে এগিয়ে আসতে আসতেই বলেন মেহরিন এহসান, যাও, আমি রাগ করেছি তোমার সাথে। তুমি প্রায় কতদিন পরে এলে, একটু কি মনে পড়েনি আমাদের কথা? আমি না হয় কোচিং এর জন্য যেতে পারিনি, তাই বলে তুমিও তো আসলে না। যাও, কোনো কথা নাই তোমার সাথে। মেয়েকে রাগ দেখে গাল ফুলিয়ে বলে উঠে অরিন। অরিনের এমন গাল ফুলানো দেখে হেসে উঠে বাড়ির সকলে। সরি না আমার সোনা মাটা, আসলে সব দোষ তোমার ফুফাজানের। তার জন্যই তো আসতে পারলাম না। তার ছুটি পাওয়াই যে দুষ্কর। এবার আর রাগ করে না আমার লক্ষ্মী মাটা। বলে অরিনকে বুকে জড়িয়ে নেন তিনি। অরিনও আর রাগ করে থাকে না, সেও ঝাঁপিয়ে পড়ে তার কোলে। তাদের এমন দৃশ্য দেখে রাফিদ সাহেব বলে ওঠেন, তা আমরাও তো এদিকে আছি নাকি? মেয়েটাকে একটু আমাদেরও দেখতে দাও। নাকি সব আদর নিজে একাই করবে? হুম, সব আদর বনুর জন্যই। আর আমি তো পানিতে ভেসে আসছি, তাই না? বাড়ির সদর দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে বলতে থাকে অনেক, ওরে পাজি ছেলে, তুমি কি এতক্ষণ ছিলে নাকি যে তোমায় আদর করব? কখন এলে তুমি আব্বু? অনেককে বুকে নিয়ে বলে ওঠে মেহরিন এহসান। যখন তুমি এ বনুকে আদর করছিলে তখন। আচ্ছা আয়, এখন ভেতরে ঢোক তোরা। বলি তাদের নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হন মেহরিন বেগম। অরিন তো ফুপাকে সালাম দিয়ে পাশে বসে কুশলাদি বিনিময় ব্যস্ত। তার আবার রাফিদ সাহেবকে বেশ ভালো লাগে, কি সুন্দর ডিসিপ্লিন বিহেভিয়ার। অবশ্য এমনটা বুঝি ডিফেন্সে চাকরিরত সকলেই হয়ে থাকে। কথা বলার মাঝেই রাতুল উপস্থিত হয়। সে এতক্ষণ পুতুলের সাথে ছিল। দুজনেই সেম বয়সের হওয়ায় তাদের মাঝে মিলটা একটু বেশি। রাতুল ও পুতুল সেম ক্লাসে পড়ে। রাতুল এসে বলে উঠছে, গাইস, তোমরা কি আমায় ভুলে গেলে? না গো মিস্টার হ্যান্ডসাম, তোমায় আর কেউ ভুললেও কি আমি ভুলে থাকতে পারি বলো? বেশ আহ্লাদি স্বরে দুষ্টমি করে বলতে থাকে অরিন। এদিকে অরিনের কথা শুনে উপস্থিত সকলে একসঙ্গে হেসে ওঠে। সকলের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নিজেদের রুমে চলে যায় অরিন। চোখ পিটপিট করে খোলার চেষ্টা করেও খুলতে পারছে না একজন। তার হাত পাগুলো একটি চেয়ারের হাতলের সঙ্গে বাঁধা। মাথা থেকে চুয়ে চুয়ে তরল জাতীয় কিছু একটা পড়ছে। সে আন্দাজ করতে পারছে না এগুলো কি। চারিদিকটা কেমন যেন খুটখুটে অন্ধকার নিমজ্জিত, ভ্যাবসা একটা গন্ধে পরিবেশটা আবদ্ধ। লোকটা বেশ কয়েকবার নিজেকে ছোটানোর প্রাণপণ চেষ্টাও করে ছোটাতে পারেনি। আচ্ছা, কি হয়েছিল তার তখন তার সাথে? মনে করতে চেষ্টা করলো লোকটি এখানে আসার পূর্বের ঘটনা। ওই রফিক, চা দে তো তাড়াতাড়ি। বাল, একটা সুন্দরীকেও আজকে একটু ছুঁতেও পারলাম না। সারা দিনটাই কুফা। হ ভাই, একখান সত্যি কথা কইছেন। আইসকাম কাউরে তেমন দেখবার পারতাছি না। ওই যে তখন যে তিনটা সুন্দরী দেখছিলাম, এই শেষ। এরপর তো আর একটারও এইখানে আইবার দেখলাম না। হরে শরীফা, কি মনে করাই দিলি রে। ওই হলুদ মালটা না একেবারে চাক্কা ছিল। ইস, তখন যদি গাড়িটা নাই তো আজকে ঠিকই হেরে তুল্লা নিয়ে দেয়া সকলে মিল্লা রাত্রে পার্টি করতাম। তাই নাকি? এত শখ তোর? হঠাৎ করে কথার মাঝে অচেনা আগন্তুকের কণ্ঠ শুনে পেছনে তাকায় বখাচিগুলো। বেশ
দাম্ভিকতার সাথে জিজ্ঞেস করে উঠে বকাটাতে লিডার। ওই মিয়ারা, কেডা আপনারা? এনে কি কি লাগবো? বেশি কিছু না, তোদের লাগবে। বলে আগন্তুক আর তার সাথে দাঁড়ানো কয়েকটি ছেলে মিলে একটি কালো মাইক্রো করে তাদের তুলে নিয়ে যায়। ব্যাস, তার আর মনে নেই কিছু। আর বেশি কিছু মনে করতে গেলেই মাথায় কেমন যেন একটা বোধা যন্ত্রণা হচ্ছে লোকটির। বেশ কিছুক্ষণ পর অন্ধকার ঘরটিতে একটু একটু করে আলো ফুটে ওঠে। লোকটি আলোর দিকে ঠিক মতো তাকাতে না পেরে পিটপিট করে সামনে তাকিয়ে দেখে কেউ একজন হাতে কিছু একটা নিয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। লোকটি এখনো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। অতঃপর আর ধৈর্য ধরতে না পেরে চেঁচিয়ে উঠে হাত পা বাঁধা লোকটি, ওই কেডা আপনি? আমারে এমনে বাইন্দা রাখছেন কেন? আপনি জানেন আমি কে? কেন ধরে আনছেন আমারে? শুনেছি তোর নাকি কলিজা বেশ বড় হয়ে গেছে, তাই সেটা কেটে ছোট করতে আসছি। ইউনো না, মানুষের কলিজা স্বাভাবিকের তুলনায় বেশি বড় হয়ে গেলে তার বেঁচে থাকা মুশকিল। বেশ ভাব নিয়ে কথাগুলো বলে উঠে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটি। ক ক ক কি কি কইতাছেন আপনি? আমার কলিজা বড় মানে? বারে, ইফতেকার এহসান রুদ্রর কলিজায় যে হাত দেওয়ার দুঃসাহস করে, তার কলিজা কি আর ছোট হতে পারে বল? তাই তো অ্যাজ এ ডক্টর আমার ডিউটি হচ্ছে মানুষের অর্গান যদি ডিস্টার্ব করে তাহলে সেটাকে সারিয়ে তোলা। কিন্তু এখানে তো তোর গোটা কলিজাটাই বড়, তাই ভাবছি সেটা কেটে ছোট করে দিই। কি বলিস? ভাই ভাই, আমি সত্যি বুঝবার পারতাছি না আপনি কি এর কথা কইতাছেন। আপনি হয়তো ভুল বুঝছেন। আমার কলিজায় হাত দিস আর তুই কিনা আমাকে বলিস আমি ভুল করছি? বাস্টার্ড, তুই তোর নোংরা জিভ দিয়ে যেই সুন্দরীকে নিয়ে বাজে কথা বলেছিস, সেই মেয়েটাই নান আদার দেন মাই সানশাইন, আর তার জন্যই তুই এখানে। লোকটি চোয়াল শক্ত করে চেপে ধরে বলে উঠে রৌদ্র। তার শক্ত হাতে থাবা লোকটির মারি ইতিমধ্যে গড়মড় করে আওয়াজ করছে, যেন এই বুঝি মাইটা খসে পড়বে নিচে। এবার লোকটি বেশ বুঝতে পারছে কেন তাকে এভাবে ধরে আনা হয়েছে এখানে। লোকটি ব্যথা ছটফট করতে থাকে রৌদ্রের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু রৌদ্রের বিড়াল চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখা ন্যায় লাল চকচকে হয়ে উঠেছে। বেশ কিছুক্ষণ পর লোকটির মারি ছেড়ে দিয়ে ইচ্ছে মতন থাপ্পড় গুছিয়ে মারতে থাকে রৌদ্র। লোকটির মুখ দিয়ে ইতিমধ্যে রক্ত ঝরছে। ঘরটিতে শুধু তারা দুজনই নয়, বরং বখাটেদের প্রতিটি সদস্য উপস্থিত। তাদের সকলের হাত পা দড়ি দিয়ে আর মুখে চিপ লাগানো। তাদের থেকে কিছুটা দূরত্বে উপস্থিত আছে তাদের ধরে নিয়ে আসা লোকগুলো। একদম দরজার কাছাকাছি দাঁড়িয়ে আছে রেহান। তার মুখভঙ্গি একদম স্বাভাবিক, যেন যা হচ্ছে এর সাথে সে বেশ আগে থেকেই পরিচিত, এবং এটাই যেন এই মুহূর্তে স্বাভাবিক বিষয়। রৌদ্র এবার লোকটাকে হাতে থাকা রড দিয়ে বেধড়ক মারতে থাকে। লোকটিও ব্যথা চিৎকার দিয়ে ছটফট করতে থাকে। রৌদ্রের এমন আচরণে থরথর করে কাঁপতে থাকা বাকি বখাটিগুলো, তাদের ধরে আনা লোকগুলোরও প্রায় একই অবস্থা। তাদের গলা শুকিয়ে আসছে বারবার। তারা শুধু ভাবছে মেয়েটিকে নিয়ে সামান্য এতটুকু কথা বলাতেই এদের এই হাল করেছে। না জানি মেয়েটাকে যদি ভুলক্রমেও ওরা টাচ করে ফেলতো তখন জানি কি হতো। এতদিন ধরে তো ওরাই অরিনকে রুদ্রের কথায় চোখে চোখে রেখেছে। অরিন বাসা থেকে বের হওয়া মাত্রই তার অরিনকে গার্ড দিত দূরে থেকে। যখনই অরিনকে কোনো ছেলে প্রপোজ করতো বা তার পাশে ভিড়ারও চেষ্টা করতো, তখনই তারা রৌদ্রকে জানাতো। রৌদ্রের আদেশেই তারা সেসব ছেলেদের প্রপোজ করার পরদিনই হাসপাতালে পাঠিয়ে দিত। কিন্তু তারা তো শুধুমাত্র ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করাতো। কিন্তু আজ রৌদ্র যেভাবে বেধড়ক মারধর করছে, এইটা দেখে তারা বেশ অবাক। রৌদ্র একে একে প্রত্যেকটাকে মারতে মারতে আধমরাই করে তবেই ক্ষান্ত হয়েছে। হাতের জটটি ইতিমধ্যে রক্তে লাল হয়ে গেছে, সেটা থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রৌদ্র এক ছটকায় জটটিকে দূরে ছুঁড়ে ফেলে। অতঃপর তার অনুগত লোকদের মধ্যে একজন বেশ উচ্চ শব্দে ঝাঁক দেয়, শাহজাহান। জি বস। এক্ষুনি বাস্টার্ডগুলোকে হাসপাতালে পাঠিয়ে দাও, খরচ যা লাগবে দিয়ে দেবে, যাও। জি স্যার। বলে লোকটি ছুটে বাকিদেরকে নিয়ে মার খাওয়া লোকগুলোকে টেনে হিস্ট্রি নিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। এদিকে রৌদ্র পর্ণের শার্টটি টেনে খুলে ফেলে। রেহান রৌদ্রের সামনে এসে তার হাতে থাকা শপিং ব্যাগটি বাড়িয়ে দেয় রৌদ্রের পানে। রৌদ্র চুপচাপ
ব্যাগ থেকে সেম কালারের শার্টটি গায়ে জড়িয়ে নেয়। এরই মাঝে রেহান বলে উঠছে, আর কত মারবি এভাবে? যদিও প্রাণে মারিস না, বাট আত্মরা তো করেই ফেলিস। সো হোয়াট? আমার সানশাইনের ওপর কারো নজর পড়লে সে নজর উপড়ে ফেলতে আমি 2 সেকেন্ডও ভাববো না। শি ইজ মাইন, অনলি মাইন। তুই কি জানিস তুই অরিনের জন্য সাইকো হয়ে যাচ্ছিস? আই নো দ্যাট ভেরি ওয়েল। ওর জন্য শুধু সাইকো না, আমি বদ্ধ উন্মাদ হতে রাজি। বলি মুচকি হাসে রৌদ্র। এদিকে রৌদ্রের এমন খাপছাড়া উত্তরে রেহান বরাবরের মতো ছোট নিঃশ্বাস ফেলে। ও তো বেশ ভালো করে চেনে রৌদ্রকে। এই যে ছেলে যে অরিনের পাশে তার পরিবার ছাড়া একটা মাছিকেও সহ্য করতে পারে না। মাঝে মাঝে ভাবে একটা মানুষ কি করে তার ভালোবাসার মানুষের জন্য এতটা পজিটিভ হতে পারে। কই সে তো রুহির জন্য এমন যা করে না, তাই বলে কি সে রুহিকে ভালোবাসে না? হ্যাঁ বাসে, অবশ্যই বাসে, ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। কিন্তু সবার ভালোবাসার ধরন যে এক না। কেউ কেউ ভালোবাসে প্রেমিক হয়ে, আর কেউ কেউ ভালোবাসে উন্মাদ এবং ভয়ঙ্কর প্রেমিক হয়ে। রেহানের মনে হয় রৌদ্র ভয়ঙ্কর প্রেমিক, যে নিজের ভালোবাসার জন্য কারো জীবন নিতেও পারে, আবার তার ভালোবাসার জন্য হাসতে হাসতে নিজের জীবনটা দিতেও পারে। সন্ধ্যাবাড়ির সকলে একসঙ্গে গোল হয়ে বসে আছে ড্রয়িং রুমে, যেন বিশেষ কোনো কিছু একটা নিয়ে আলাপ হচ্ছে। কারো কারো মাঝে চলছে টানটান উত্তেজনা। অবশ্য বাড়ির ছোটরা কেউ এই মুহূর্তে এখানে নেই। অয়নের পুপুরা আজকে এহসান বাড়িতেই থাকবেন। মূলত তারা রয়েছে রৌদ্রের সাথে দেখা করার জন্য, কেননা ছেলেটাকে আসার পর তো একবারও দেখতে পারলেন না তারা। তাছাড়া আরও একটি বিশেষ বিষয় নিয়ে কথা হচ্ছে ড্রয়িং রুমে উপস্থিত বাড়ির পুরুষদের এবং গৃহিণীদের সাথে। রাফিদ সাহেবের কথাবার্তার এক পর্যায়ে রাফিদ সাহেব বললেন, বড় ভাইজান, আপনি দেখে নিন, আমাদের সোহা মামুনি এ বাড়ির বউ হিসেবে একদম পারফেক্ট হবে। আর তাছাড়া আপনিও তো ওকে ছোট থেকে চেনেন, তাই না? হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। স্বামীর মুখে এমন কথা শোনা মতো চোখ কুচকে ফেল। অন্যদিকে তাকান মেহরিন বেগম। তিনি আর যাই হন অমন অরুণচন্দ্রী আধুনিকা মনা মেয়ে কিছুতেই তার রোদের বউ হিসেবে আনতে চান না। নেহাত স্বামীর মুখের উপর কিছু বলতে পারছেন না তিনি। এদিকে রাফিদ সাহেবের মুখে সোহার নাম শুনেই মেজাজ খারাপ হয়ে আসছে বাড়ির মহিলাদের। সোহা রাফিদ সাহেবের বড় ভাইয়ের মেয়ে, আত্মীয় হওয়ার সুবাদে বেশ কয়েকবার এ বাড়িতে আসা হয়েছে তাদের। কিন্তু যতবারই ওই সোহা মেয়েটা এই বাড়িতে এসেছে, ঠিক ততবারই সে অনেকের পেছনে মৌমাছির মতো খুরখুর করেছে। অনেকও এই মেয়ের এমন ব্যবহারে প্রচুর বিরক্ত হতো, কিন্তু সোহাও যেন নাছরবান্দা। অবশেষে অনেক একবার বেশ অতিষ্ঠ হয়ে সোহাকে সামনাসামনি বলেই ছিল, দেখো সোহা, ছেলেরা যাই হোক কোনো গায়ে পড়া মেয়েকে পছন্দ করে না। তোমাদের মতো মেয়েদের সাথে হয়তো ছেলেরা মিশবে, প্রেম করবে, বাট বিশ্বাস করো তোমাদের মতো মানুষদের ওয়াইফ করতে 10 বার ভাববে ছেলেরা। আর রইল বাকি আমার কথা। শোনো সোহা, আমি তোমার প্রতি বিন্দুমতো ইন্টারেস্টেড নই, প্লিজ আর আমার পিছু ঘুরবে না। সেদিন সোহা বেশ অপমানিত বোধ করেছিল অনেকের কথা, এক প্রকার কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল এই বাড়ি থেকে, আর আসেনি। সোহার এমন চলে যাওয়া নিয়ে অনেকের বড় মা জিজ্ঞেস করলে অনেক অবশ্য সবাইকে সোহার নাচরবান্ধা আচরণের কথা জানিয়ে দিয়েছিল। এই বিষয়ে মেহরিন বেগম জানলেও আর কেউ কাউকে জানার নেই। তিনি পাচ্ছে না আবার সংসার অশান্তি হয় ভেবে। কিন্তু আজকে সকলেই যেমন বিরক্ত তেমনি অবাক। কাল পর্যন্ত যে মেয়ে অনেকের পেছনে লেগেছিল তার জন্য আজকেই রৌদ্রের কথা বলছে রাফিদ সাহেব। জুবেদা বেগম আর রাফিয়া বেগম তো একে অপরের দিকে চোখে চোখি করছে। মাইমুনা বেগম তো বিরক্তিতে মুখ কুচকে সরিয়ে পড়েছে এখান থেকে। না জানি কখন আবার তিনি বিরক্ত হয়ে কোনো কথাই বলে দেন। এই বাড়িতে আবার তার ধৈর্যের সীমা কিছুটা কম। অন্যায় বা ভুল কিছু দেখলেই তার জিহ্বা আপনি চলে মনে হয়। সেখানে তাদের রোজের মতো হিরের টুকরোর জন্য অমন ফালতু মেয়ের কথা শুনলে তো তার জিহ্বা এই বুঝি লাগাম ছাড়ল। তাইব সাহেব বইয়ের চলে যাওয়ার দিকে তাকে মুচকে হাসল। তিনি তো বেশ ভালোভাবেই অবগত নিজের স্ত্রীর স্বভাব চরিত্রে। রাইসা বেগম তো বহু আগে কাজের ছুতো দিয়ে এখান থেকে চলে গেছেন। কবির সাহেব এখনো গম্ভীর মুখ করে বসে আছেন। তাকে কিছু বলতে না দেখে রাফিদ সাহেব আবার বললেন,
তাছাড়া ভাইজান, আমাদের সোহামামুনিও নাকি রুদ্রকে অনেক আগে থেকে মনে মনে পছন্দ করে। এই তো কিছুদিন আগে ওর জন্য কত ভালো ঘর থেকে একটি সম্বন্ধ আসলো, কিন্তু সোহা না করে দিয়েছে। ওকে কারণ জিজ্ঞেস করলে ও বলল ওর নাকি রুদ্রকে পছন্দ করে। তাই বলছিলাম আর কি। এবার যেন সকলেই রাফিদ সাহেবের কথায় নড়ে চড়ে বসলেন। রাফিয়া বেগম তো যেন আকাশ থেকে পড়লেন। এই কথা শোনা মাত্র জুবাইদা বেগম তো মনে মনে 100 গালাগাল দিচ্ছে সোহাকে। ভাবা যায় কিছুদিন আগেও যে মেয়ে তাদের অনেকের পিছনে লেগেই ছিল, আজ সে বলছে সে রৌদ্রকে পছন্দ করে। জুবাইদা বেগম মনে মনে ভাবলেন, আমার এতটাও খারাপ দিন আসেনি যে অমন ঔড়নচণ্ডীকে নিজের ছেলের বউ করে আনবো। কবির সাহেব এক পল তাকালেন স্ত্রীর দিকে, দেখলেন জুবাইদা বেগম তার দিকে ঘটমট করে তাকিয়ে আছেন। কবির সাহেব কিছুটা নিঃশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে শোধালেন, আসলে রাফিদ, বিয়ে শাদী তো আর মুখের কথা না, এটা দুটো মানুষের সারা জীবনের সিদ্ধান্ত। তাই বলছিলাম রুদ্র আসুক, তাকে আগে জিজ্ঞেস করি তার কি মতামত, তারপর না হয় তোমাদের আমি এই বিষয়ে জানাবো। বলছিলাম কি ভাইজান, আপনি বললেই তো রুদ্র রাজি হবে। কথা শেষ করতে পারলেন না রাফিদ সাহেব। তার আগে কবির সাহেব আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বললেন, না রাফিদ, ছেলে আমার প্রাপ্তবয়স্ক, ওর নিজেরও পছন্দ অপছন্দ থাকতে পারে। আর তাছাড়া আমি আমার ছেলের উপর কোনো ধরনের মতামত চাপিয়ে দিতে চাচ্ছি না। এখন এসব কথা থাক। বলে তিনি ড্রয়িং রুম ত্যাগ করলেন। একে একে সকলে উঠে চলে গেল। রাফিদ সাহেব এখনো কিছুটা চিন্তিত ভঙ্গিতে বসে আছেন, মনে মনে ভাবছেন রুদ্র কি আদৌ রাজি হবে? আর যদি রাজি না হয় তাহলে বরদাকে কি জবাব দেব? তিনি তো কত আশা নিয়ে বসে আছেন এ বাড়িতে মেয়েকে বিয়ে দিবে। আর আশা থাকবে নাই বা কেন? এ বাড়ির ছেলেদের যশ খ্যাতি সৌন্দর্য কোনো কিছুরই যে কমতি নেই। এমনটা নয়, রাফিদ সাহেব জানেন না সোহার ব্যবহারের বিষয়। এই নিয়ে তিনি বহুবার তার বর্দাকে বলেছেন মেয়েকে শাসনে রাখতে, কিন্তু তার বর্দা বরাবরই একই কথা বলেছেন। এই বয়সে এমন একটু একটু করি, ও আর এমন কি? অজ্ঞতা সেসব ভাবনা ছেড়ে বেরিয়ে আসেন রাফিদ সাহেব। তিনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। নিহাত বড় ভাইকে সম্মান করেন বিধায় তার হয়ে এই সম্বন্ধের কথা বলেছেন। এখন যদি রুদ্র রাজি না হয় তাতে তারই বা কি করার আছে? মেরিন বেগম স্বামীর চিন্তিত মুখ দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে তার ভেতরকার পরিস্থিতি। তাই তিনি স্বামীর কাঁধে আলতো করে হাত রাখেন। রাফিদ সাহেব স্ত্রীর হাত নিজেও সযত্নে চেপে ধরেন। রাত 9:30। রুদ্র বেশ কিছুক্ষণ আগে বাড়িতে ফিরেছে। ফ্রেশের ড্রয়িং রুমে বসে ফুপিকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে সে। মেরিন বেগম রুদ্রকে দেখা মাত্রই সারা মুখে একে একে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বুকে জড়িয়ে নেন আর কাঁদতে থাকেন। রুদ্র চুপচাপ তাকে জড়িয়ে ধরে রেখে সান্ত্বনা দিচ্ছে। অরিন নিজের পড়া শেষ করে ফুপিকে খুঁজতে গিয়ে নিচে এসে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। তার ফুপিটা বড় আবেগী। বিষয়টা এমন যেন পান থেকে চুন খসলে কেঁদেই দিবেন। তার উপর তার রোদ ভাই কত বছর পর এলেন। আজ তো বোধহয় ফুপি তার ফুপিমণি সারা রাত রোদ ভাইকে বুকে নিয়ে কেঁদেই পার করবে। এসব ভেবে ভেবে অজান্তেই অরিনের মুখ ফুঁড়ে হাসি বের হয়ে আসে। অরিনের হাসি দেখে রৌদ্র সুকুটি করে তাকায় তার দিকে। রোদকে নিজের দিকে এভাবে তাকাতে দেখে অরিন সহসা হাসি থামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেরিন বেগম কিছুক্ষণ পর কান্না থামিয়ে নাক টানতে থাকে। রাইসা বেগম রান্নাঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে বলতে লাগলো, ও মেহেরিন গো, কান্না থামিয়েছো তবে? আমি তো ভাবলাম আজ না আবার সারা রাত পার করো কাঁদতে কাঁদতে। ছোট ভাবির মুখে এমন কথা শুনে হালকা লজ্জা পান মেরিন বেগম। তিনি নাক টেনে কিছু বলবেন তার আগে জুবাইদা বেগম সেখানে উপস্থিত হয়ে বলতে থাকেন, আহ থাক না ছোট, কেন জ্বালাচ্ছিস মেহুকে? মেয়েটা কতদিন পর দেখলো রোদকে, একটু তো কাঁদবেই, তাই না? শুধু একটু কাঁদলে তো ঠিকই ছিল বড় বউ, কিন্তু আমাদের মেহু তো কাঁদতে কাঁদতে চেহারা ফুলিয়ে ফেলেছে। ইস, কি অবস্থা করেছে মুখটার। চলো চলো রুমে গিয়ে মুখ ধোবে। মেরিন বেগমের হাত চেনে বলতে লাগলেন মাইমুনা বেগম, আহা, তোমরাও না খালি আমাকে নিয়ে ঠাট্টা করো। মেকি রাগ দেখিয়ে বললেন মেরিন বেগম, আহা গো, নন্দিনী আমার রাগ করেছে। আচ্ছা আচ্ছা, আর বলবো না ওকে। এবার না হয় তুই রুমে গিয়ে ফ্রেশ হ, কেঁদে কেটে তো একাকার অবস্থা করেছিস।
শাড়ির আঁচল দিয়ে আলতো করে মুখ মুছে দিয়ে বলতে থাকেন রাফিয়া বেগম। মেরিন বেগমও হাসতে থাকেন তাদের এমন আদর যত্নে। তার ভাই ভাবি সত্যি তার মায়ের মতন। এই যে তার মা গত হয়েছে কতগুলো বছর আগে, কিন্তু এখনো মেরিন বেগম তার ভাবিদের আদর শাসনে তার মাকে খুঁজে পায়। মেরিন বেগম রোদকে ছেড়ে নিজের রুমে চলে যান। অরিন এতক্ষণ তার মা চাচিদের কাণ্ড দেখছিল। কি সুন্দর মিল প্রতিটি মানুষের মধ্যে। সে নিজেও যত দেখে ততই মুগ্ধ হয়। অরিনকে এভাবে মিটিমিটি হাসতে দেখে রাইসা বেগম তার কাছে গিয়ে বলে উঠল, কি রে ওরি, এভাবে একা একা দাঁড়িয়ে হাসছিস যে? না ছোট মা, তেমন কিছু না, এমনি। ও আচ্ছা, তোর কি পড়া শেষ মা? জি ছোট মা। আচ্ছা বলে তিনি চলে গেলেন যাদের সাথে টেবিল সেট করতে ডিনারের জন্য। এদিকে ড্রয়িং রুমে শুধু সে আর রুদ্র উপস্থিত। অরিন একবার ভাবলো চলে যাবে, কিন্তু একটু পর তো খাওয়ার জন্য নামতেই হবে ভেবে আর গেল না। রুদ্র বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে বলে উঠল, অরি, কাল থেকে তোকে আমি কোচিংয়ে ড্রপ করব, আর আসার সময় বাড়ির গাড়ি করে আসবি। কিন্তু কোনো কিন্তু না, যা বলেছি তার বিন্দুমাত্র যেন নড়চড় না হয়। গট ইট? অরিন আর কি বলবে, ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘাড় কাত করে সে। রাতের খাবার শেষ করে রুহি ছাদে এসেছে। তাদের ছাদে বসার জন্য অবশ্য একটি বড় দোলনা লাগানো হয়েছে। রুহি সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর আকাশটা, চারিদিকে মিটিমিটি তারা জ্বলছে, তার পাশে একটা বাঁকা চাঁদ নিজের আধিপত্য বজায় রেখেছে। এই তো সে কিছুক্ষণ পর পর মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে আবার চুপ করে উকি দিচ্ছে। কেন জানে রুহির কাছে দৃশ্যটা অত্যন্ত মনোমুগ্ধকর ঠেকছে। এরই মাঝে তার ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। রুহি তার মনোযোগে ব্যাঘাত ঘটায় জাতীয় শব্দ করে ফোনটি সামনে ধরে। দেখতে পায় একটি আননোন নাম্বার। রুহি ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটি কেটে যায়। রুহি আর তেমন কোনো পাত্তা না দিয়ে নিজের আকাশ দেখায় মনোযোগী হয়, কিন্তু আবারও ফোন বেজে উঠছে। রুহি রিসিভ করে বেশ কর্কশ গলায় বলে উঠছে, হ্যালো। ওপাশে নিশ্চুপ। কি হলো, এত রাতে কল দিয়ে আবার কথা বলছেন না কেন? চুপ। আশ্চর্য, কথা যদি নাই বা বলার থাকে তাহলে ফোন ধরে নিশ্চুপ হয়ে আছেন কেন? এসব কেমন ফাজলামো শুনি। এবার বেশ নরম স্বরে কেউ একজন বলে উঠছে, রুহি। কণ্ঠটি পেতেই রুহির বুকটা থপ করে উঠছে। এই স্বর যে তার বড্ড চেনা, এই কণ্ঠ যে তাকে এলোমেলো করে দেওয়ার মতো একমাত্র অস্ত্র। রুহি বেশ কিছুক্ষণ নীরবতা পালন করে বলে উঠে, রিহান ভাই। কোনো ভাই না, শুধু রেহান বলবা, ওকে? কেন, এতদিন তো রেহান ভাই হিসেবেই জেনে আসছি, আজ হঠাৎ শুধু রেহান বলতে বলার কারণটা কি? আমার ইচ্ছে তাই। আপনার ইচ্ছে হলেই কি আমায় মানতে হবে? কেন, তুমি মানবে না বুঝি? হঠাৎ করে থমকে যায় রুহি। ঠিকই তো, সে কি আর নিজ ইচ্ছা তাকে ভাই ডাকে নাকি? তার তো বিন্দুমাত্র ইচ্ছে করে না এই মানুষটাকে ভাই ডাকতে, আর রইল বাকি তার কথা অমান্য করার। এই সাধ্য কি আর এই শ্যামাগিনী আছে? অরিনকে চুপ থাকতে দেখে রিহান বলে উঠে, কি ম্যাডাম, চুপ করে গেলেন যে? আমার কথা মানতে কি খুব কষ্ট হবে আপনার? এই কথা বাদ দিয়ে কেন কল দিলেন সেটা বলুন। কেন কল দিলাম বলে কি রাগ করলে? এত রাতে একটা মেয়েকে কল দিয়েছেন, তার উপর তাকে জিজ্ঞেস করছেন সে রাগ করলো কি না। বেশ তো। রুহির কথা শুনে ছুটকামড়ে হাসে রেহান। মেয়েটা বেশ ভালোই কথা জানে, শুধু সে সামনে থাকলে তার মুখে কোনো কথা আসে না। তাই তো রেহান তাকে একটু জ্বালানোর জন্য বলে উঠছে। রেহানের এমন কথায় মুচকি হাসি রুহি, অতঃপর বলে উঠছে, ম্যাডামের মুখে তো আজ বেশ ভালোই কথা শুনছি, তা আমি সামনে থাকলে অত কাচুমাচু করেন কেন? মোটেও না, আমি একদম কাচুমাচু করি না। আপনি বড়, তাই আপনাকে সম্মান দেখিয়ে মাথা নিচু করে থাকি, এই আর কি। ও বাবা, তাই নাকি? হুম। আচ্ছা রুহি, একটা কথা জিজ্ঞেস করলে কি তুমি খুব রাগ করবে? কি এমন কথা শুনি? আসলে মানে এত আমতা আমতা করছেন কেন? কি বলবেন বলুন। তুমি কি কাউকে ভালোবাসো রুহি? কথাটা শোনা মাত্রই থমকে যায় রুহি। কি উত্তর দেবে ও? এই মানুষটা
ওর সামনে আসলে নিজেকে কেমন এলোমেলো লাগে তার। মনের মধ্যেই খেলেছে হাজারো প্রজাপতি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করে তার। তার জীবনে এমন অনুভূতি শুধুমাত্র এই মানুষটার সামনে আসলেই হয়। আচ্ছা, তাহলে কিসে সত্যি রেহানকে? ভাবতে ভাবতে মুচকে হাসি রুহি। অতঃপর বলে উঠছে, আমি কাউকে ভালোবাসি কিনা তা জেনে আপনি কি করবেন? না, আসলে এমনি। ও বুঝলাম। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? রেহান হয়তো রুহির এমন কথার অপেক্ষায় ছিল। মোবাইলটা কানে ধরে রেখে বিছানা চিত হয়ে শুয়ে চোখ বন্ধ করে রেহান। চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠে এক ছোট্ট শ্যাম্পুদের প্রতিচ্ছবি। শ্যাম্পুতির ঘমার্ত মুখ, হরিণী চোখ, মাথায় 2 বিনুনি গাঁথা, পরনে ঘমার্ত স্কুল ড্রেস। কে ছিল সে ছোট্ট মেয়েটার মাঝে, যার জন্য রেহানের হৃদয়টা কেমন থমকে গিয়েছিল সেদিন? কেন সে ওই মায়াবতীকে এক নজর না দেখলে টিকে থাকতে পারে না এতগুলো বছর পরেও? আচ্ছা, এই মেয়েটা কি সর্বনাশী না? এই যে রেহানের হৃদয়ে এতগুলো বছর অবস্থান করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, এখনো তো এই দহন বন্ধ হচ্ছে না। এই দহন যেই সেই দহন নয়, এই যে হৃদয়ের দহন, এটা কেবল সেই শ্যামবতীর আজন্যই বন্ধ হবে। এসব ভাবতে ভাবতেই একটু দীর্ঘশ্বাস ফেলে রেহান ওপাশে। রুহি কান পেতে শুনে সেই নিঃশ্বাস। দুপাশের নীরবতা ভাঙে রেহানের মনোমুগ্ধকর কঞ্চে। জানো রুহি, আমি না এক সর্বনাশীকে ভীষণ ভালোবাসি। শুধু ভালোবাসা না, আমি যে তার মায়ায় আটকে গিয়েছি। রেহানের মুখে কাউকে ভালোবাসে শুনে রেহানের মুখে কাউকে ভালোবাসে শুনে রুহির বুকের ভেতরটা কেমন মুছতি ওঠে। ও কি ঠিক শুনলো? সত্যি কাউকে ভালোবাসে? তাহলে ও যে ভেবেছিল রেহান ওকে আচমকাই। রুহি থেমে থেমে প্রশ্ন করে ওঠে, আছে কোনো এক সর্বনাশী। সর্বনাশী মানে? এই যেমন ধরো, সে আমাকে তার ভালোবাসার দহনে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। এটা কি আমার সর্বনাশ নয়? তাই সে আমার সর্বনাশী। রুহি আর নিজেকে আটকে রাখতে পারলো না। ওনার মুখ গুজে কাঁদতে লাগলো, যাতে ওপাশে আর আওয়াজ রেহান শুনতে না পায়। কি হলো ওর? এত কাঁদছে কেন রুহি? ভালোবাসা হওয়ার আগে সেটা ভেঙে গেল। কি সত্যি এত কষ্ট হয়? রুহিকে নিচুপ থাকতে দেখে রেহান ফের বলেছে, তুমি বারবার নিশ্চুপ হয়ে যাচ্ছ কেন রুহি? কিছু তো বলো। নিজের কান্না বউ কাছে থামিয়ে ধরা গলায় বলে উঠে রুহি, আমার ভালো লাগছে না রেহান ভাই, ফোন রাখছি আমি। এই রুহি, হঠাৎ কি হলো তোমার? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? না কিছু হয়নি, আমি ওকে, রাখছি। বলে রেহানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে খট করে ফোন কেটে দেয় রুহি। ফোন কেটে সেটিকে ছুঁড়ে মারে মেঝেতে। উফ, বড্ড যন্ত্রণা হচ্ছে তার বুকে, অসহ্য রকমের যন্ত্রণা। চোখ বারবার মুছেও কাজ হচ্ছে না। সেখান থেকে আবারও গড়িয়ে পড়ছে পানি। অগত্যা ছাদ থেকে নেমে পড়ে সে। এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা আটকে সেখানে ধপ করে বসে পড়ে রুহি। কিছু ভালো লাগছে না তার, ইচ্ছে করছে সব কিছু ধ্বংস করে দিতে। একটা সময় কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ে সে। এদিকে রেহানের বুকটা কেমন অস্থির লাগছে। হঠাৎ কি হলো রুহির? মেয়েটা কি কাঁদছিল তখন? না কাঁদলে কণ্ঠটা এমন শোনালো কেন? হুট করে ফোনটা কেটে দিয়ে এখন আবার সুইচ অফ করে রেখেছে। অস্থিরতা, নিজের চুল নিজেই খামচে ধরে রেহান অতঃপর ফিফি করে বলতে থাকে, কেন এমন জ্বালাচ্ছ শ্যামবতী? আমাকে জ্বালাতে তোমার এত সুখ? মনে রেখো শ্যামবতী, আমার এই হৃদয়ে এতগুলো বছর ধরে যে দহন তুমি চালিয়েছ, সেই দহনের অনলে তোমাকেও আমি পোড়াবো, ভীষণ রকমের পোড়াবো। জাস্ট বি রেডি কলিজা। সকাল সকাল রান্নার বেশ তোড়জোড় চালাচ্ছেন বাড়ির গৃহিণীরা। সঙ্গে যোগ দিয়েছে মেহরিন বেগমও। তাকে অবশ্য বেশ কয়েকবার বারণ করে দিয়েছেন তারা, কিন্তু সে নাছোড়বান্দা, তাই তাকে আর কেউ বারণ করেনি। তাদের সকলের হাতের কাজ শেষ হতেই দেখেন বাড়ির সকলে টেবিলে উপস্থিত হচ্ছেন। অনেক সিঁড়ি দিয়ে নামছে বরাবরের মতো ফর্মাল গেটআপে। 200 রঙের একটি শার্ট পরনে, তার কালো ফর্মাল প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়েস্ট ব্র্যান্ড ওয়াচ, গলায় ব্ল্যাক টাই। ফর্সা ছেলেটাকে এই গেটআপে যেন বেশ নজর করা লাগছে। রাফিয়া বেগম দূর থেকে ছেলেকে খেয়াল করে মনে মনে মাশাআল্লাহ বলেন। অনেক গিয়ে তাইব সাহেবের পাশে গিয়ে বসে পড়ে। তার কিছুক্ষণ পরে উপস্থিত হয় রোজ, হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ, পরনে হোয়াইট শার্ট,
ব্ল্যাক প্যান্ট, হাতে সিলভার ওয়েস্ট ব্র্যান্ড ওয়াচ, বরাবরের মতো বুকের সামনে দুটো বোতাম খোলা, চুল স্পাইক করে রাখা, আর হৃদয় থমকে দেওয়ার বিড়াল চোখগুলো আজ ব্রাউন কালার চিকন ফ্রেমে চশমা আলে ঢাকা। রৌদ্র এসে সাব্বির সাহেবের পাশে বসে। এতক্ষণ কবির সাহেব বাড়ির দুই ছেলেকে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি ওদের যতবার দেখেন ততবারই মুগ্ধ হন। মনে মনে অবশ্য মাশাআল্লাহ বলতে ভুলেন না। রাফিদ সাহেব যোগ দিয়েছেন বাড়ির পুরুষদের সাথে। সাব্বির সাহেব কিছুটা আস্তে রোদকে জিজ্ঞেস করে,